যে আপনাদের মতো হিন্দুদের জন্য বাংলাদেশের হিন্দুদের জীবন এবং সম্পদ ঝুঁকিতে আছে। তো আমরা যারা দেশপ্রেমিক হিন্দু আছি, যারা ভারতীয় দালাল না, আমাদের কারণে এখানে বিজেপি তার এই গেম থেকে সে ফেল করেছে। সেখানে আমরা দেখছি যে বনগায় বিজেপি চলে আসছে বাংলাদেশিদের উদ্ধার করার জন্য, বাংলাদেশি দালাল হিন্দুদের উদ্ধার করার জন্য চলে আসছে। অথচ এই দালাল হিন্দুদের সহায় সম্পত্তি সব ভারতে। সব হিন্দু নন, আপনি কনভার্টেড হিন্দু, বুঝলেন? আপনি সবচেয়ে বড় হিন্দুদের বিরোধী বাংলাদেশে। আপনার মতো লোককে বাংলাদেশের হিন্দুদের আপনারা যেভাবে হত্যা করা হয় আপনি চুপ থাকেন। আপনার মতো হিন্দুরা জন্য কলঙ্কিত আজকে বিশ্ব। আর আমি মনে করি যে আপনাদের মতো হিন্দুদের জন্য বাংলাদেশের হিন্দুদের জীবন এবং সম্পদ ঝুঁকিতে আছে। অতএব আমাকে বলতে দেন, আপনার যখন পাঠ আসবে তখন আপনি আমার কথাগুলো পারলে উত্তর দেন। ভারত অনেক বড় দেশ, কিন্তু এই বড় দেশ ছোট হতে কিন্তু সময় লাগবে না বা সময় লাগে না। এর কিন্তু সোভিয়েত ইউনিয়ন, এরকম বহু উদাহরণ আছে। ভারত জাতিগতভাবে কিন্তু একত্রিত না, ভারতের জাতিগত গোষ্ঠীগত ভাবে ভিন্নতার কিন্তু শেষ নেই। তাহলে বাংলাদেশে যে বিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণ থেকে সেভেন সিস্টার, সেই বিস্ফোরণ থেকে ভারতের কোনো সীমান্তে যে বিষয়টি, এটি আছে কোনো আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা না, এগুলো আছে পুরো পূর্ব পরিকল্পিত। পূর্ব পরিকল্পিত প্রথমে এটা মানে যেটা হচ্ছে, যদি আমরা একটু ইতিহাসের দিকে যাই, তাহলে 1971 সালে ভারত বাংলাদেশের পাশে এসে যে সহযোগিতার কথাগুলো বলে, উপকারের কথাগুলো বলে, এগুলো সবই ভ্রান্ত, সবই রং। মূলত এখানে ভারত বাংলাদেশটাকে তাদের কলোনি তৈরি করে নাই। 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আসলে স্বাধীনতার ঘোষণা না করার কারণে মূলত এই সমস্যাটা তৈরি হয়। কারণ 7ই মার্চ 1971 সালে পূর্ব পাকিস্তানে যে সৈন্যবাহিনী ছিল, পশ্চিম পাকিস্তানিদের আসলে ছিল মাত্র কিছু অফিসার ছিল, কয়েকজন অফিসার ছিল। আর এই পূর্ব পাকিস্তানে যে বাঙালি যে সেনা এবং বিভিন্ন বাহিনী ছিল, তাতে বিনা রক্তপাতে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব ছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান উনি 7ই মার্চে সরাসরি স্বাধীনতার ঘোষণা না দেওয়ার কারণে পাকিস্তানিরা এখানে আপনার 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত তেজগাঁ বিমানবন্দরে 24 ঘন্টা ধরে আর্মস এবং সেনাবাহিনী নিয়ে আসে। এবং যখন দেখা যায় যে বাঙালি থেকে পাকিস্তানি সেনাবাহিনী অনেক বেশি হয়ে গেছে, দেন তখনই তারা আক্রমণ করে 25শে মার্চ রাত 12টার পরে, যার কারণে বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। পাকিস্তানের যদি আরো পরে যদি আক্রমণ করতো, তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিবস আরো পরে হতো। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এখানে আওয়ামী লীগের কিন্তু কোনো আপনার যুদ্ধের কোনো প্ল্যানিং ছিল না। আসলে তারা চাইছিল কি, 70 নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা। এবং এই লক্ষ্যে 7 মার্চের পরে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের সাথে তারা আলাপ আলোচনা তিনি কন্টিনিউ রাখছিলেন। এবং 7 মার্চে শেখ মুজিবুর রহমান যখন তিনি পাকিস্তানিদের হাতে ধরা দেন, তখন তার পরিবারকে কিন্তু পাকিস্তানিদের কাছেই দেওয়া হয়েছিল আর কি, তাদের রক্ষণাবেক্ষণের বিষয়ে। আর আওয়ামী লীগের যে নেতা ছিল তাজউদ্দিন আহমেদ বা কামরুজ্জামান টামান যারা ছিল, এরা তখন ভারতে পালিয়ে যায়। আর এই যে সাধারণ মানুষের উপরে যে আক্রমণ চালানো হয় এবং সাধারণ মানুষ যে রুখে দাঁড়ায়, এই রুখে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সশস্ত্র যুদ্ধের রূপ নেয়। আর এটাই ভারত গ্রহণ করে। ভারত গ্রহণ করার পরে ভারত যেটা করে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা নেতৃত্ব ছিল এদেরকে ওখানে ভোগ বিলাসের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয়। আর এখানে ভারতের প্ল্যানিং এই মূলত বাংলাদেশের যুদ্ধটা হয়। এবং এই প্ল্যানিং এ যেটা হয় সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটাকে ছিনতাই করে নেয়। এই ছিনতাই করে নেওয়ার যুক্তি আছে কি, যে যুদ্ধটা কিন্তু আন্তর্জাতিকভাবে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়, এটা কিন্তু বাংলাদেশের কোনো যুদ্ধ না। এবং ওখানে কিন্তু আমাদের যে সেনা অধিনায়ক ছিলেন উসমানী, ওনাকেও কিন্তু ওখানে ভারত কিন্তু ওখানে যেতে দেয় নাই। আর এখানে এই যে আওয়ামী লীগের শেখ মুজিবের আমল থেকে ভারত যে কলোনি তৈরি করে রাখছিল বাংলাদেশে, আর এটা শেখ হাসিনার এই 15.5 বছরে এসে মোদী প্রীতিতে গিয়ে এটা বিস্তার লাভ করে। মোদী প্রীতিতে কিভাবে গেছে? মোদী প্রীতিতে গেছে যে আদানি 4 লাখ কোটি টাকা কোন রকম মানে বিদ্যুৎ না দিয়েই 4 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে আদানি নিয়ে যাবে। এবং যে চুক্তিগুলো, আদানির বিদ্যুৎ কেন্দ্র আছে ঝাড়খণ্ড, সেখানে বাংলাদেশের কেউ থাকবে না, আদানি সবকিছু দেখবে, কয়লা টয়লা সব নিয়ে আসবে, দাম টাম সব, এরকম চুক্তি টুক্তি করে মনে করেন যে আপনার 4 লাখ কোটি টাকা শুধু আদানি নিয়ে যাচ্ছে। আর 100টার উপরে ভারতের সাথে চুক্তি করেছে, যেখানে আপনার কলকাতা থেকে আগরতলা চলে যাবে 11 ঘন্টায় ট্রেন, যেটা বর্তমানে 36 ঘন্টা লাগে, সেটা 11 ঘন্টা চলে যাবে। তো এই যে
মোদি প্রীতি এবং এই যে কলোনি ভারত বা বিজেপি যে হারালো, এই হারানোর পরিপ্রেক্ষিতে তারা এই হারানোর সাথে সাথে কিন্তু তাদের ষড়যন্ত্রটা তারা সক্রিয় রেখেছে। এর আগে তারা যে গেমটা খেলা শুরু খেলে মানে যে গেমটা খেলে ফেল হয়েছে সেটা হচ্ছে সংখ্যালঘু। তো আমরা যারা দেশপ্রেমিক হিন্দু আছি, যারা ভারতীয় দালাল না, আমাদের কারণে এখানে বিজেপি তার এই গেম থেকে সে ফেল করেছে। সেখানে আমরা দেখছি যে বনগায় বিজেপি চলে আসছে বাংলাদেশিদের উদ্ধার করার জন্য, বাংলাদেশি দালাল হিন্দুদের উদ্ধার করার জন্য চলে আসছে। অথচ এই দালাল হিন্দুদের সহায় সম্পত্তি সব ভারতে, এরা ভারতের সম্পদ ইজিলি পাচার করে। অথচ ভারতের একটা রুপিও কিন্তু বাংলাদেশে আসে না, একটা রুপিও কিন্তু আসে না। অথচ বাংলাদেশের আপনি সব হিন্দু নন, আপনি কনভার্টেড হিন্দু। বুঝলেন, আপনি সবচেয়ে বড় হিন্দুদের বিরোধী বাংলাদেশে। আপনার মতো লোককে বাংলাদেশের হিন্দুদের আপনারা যেভাবে হত্যা করা হয় আপনি চুপ থাকেন। আপনার মতো হিন্দুরা ওর জন্য কলঙ্কিত আজকে বিশ্ব। আর আমি মনে করি যে আপনাদের মতো হিন্দুদের জন্য বাংলাদেশের হিন্দুদের জীবন এবং সম্পদ ঝুঁকিতে আছে। অতএব আমাকে বলতে দেন, আপনার যখন পাঠ আসবে তখন আপনি আমার কথাগুলো পারলে উত্তর দেন। এখন যে প্রসঙ্গে আছে সেটা আমাকে বলতে দেন আপনি। তো এখানে ভারত, মোদি, বিজেপি তারা প্রথমে যে গেমটা সংখ্যালঘু গেম ফেল করলো। এবার তারা এসে কি করলো, তারা এসে এবার সীমান্তে কাঁটাতারের বেড়া। এখানে আপনি একটা জিনিস দেখেন, ফারাক্কাবাদ, ফারাক্কাবাদ কিন্তু ভারত বলছিল যে তারা শেখ মুজিবুর রহমান ছিল ভারতের দালাল। সে দালালের কারণেই ভারত কি করলো, ফারাক্কাবাদটা তারা জাস্ট একটু ট্রাই করে দেখবে। সে ট্রাই করা শুরু করে আজ পর্যন্ত সে তাদের ট্রাই আর থামে নাই। বাংলাদেশটা তারা মরুভূমি বানায় দিচ্ছে। ভারত এবার খোঁচাখুচি শুরু করছে। খোঁচাখুচিটা কি, সীমান্তে খোঁচাখুচি। তবে ভারতের একটা জিনিস মনে রাখতে হবে, ভারত অনেক বড় দেশ, কিন্তু এই বড় দেশ ছোট হতে কিন্তু সময় লাগবে না বা সময় লাগে না। এর কিন্তু সোভিয়েত ইউনিয়ন, এরকম বহু উদাহরণ আছে। ভারত জাতিগতভাবে কিন্তু একত্রিত না, ভারতের জাতিগত গোষ্ঠীগত ভাবে ভিন্নতার কিন্তু শেষ নেই। এখানে আপনার ভৌগোলিক অবস্থায় কিন্তু শেষ নেই। অতএব ভারত যে কোনো মুহূর্তে ছোট হয়ে যেতে পারে। অতএব ভারত বৃহৎ, ভারত অনেক শক্তিশালী, এটা নিয়ে লাফালাফি করার কিছু নাই। তো সেরকম জায়গায় গিয়ে আমি বলবো যে ভারত ইতপূর্বে বলে এসেছে যে ভারত কোন সরকারের সাথে তারা কাজ করে না। এই বা আছে, তারা কাজ করে কোনো দলের সাথে তারা কাজ করে না, তারা কাজ করে জনগণের সাথে। তাহলে এখন বাংলাদেশের যে জনগণ, সেই জনগণের ইচ্ছাকে ভারতের প্রাধান্য দেওয়া উচিত। ভারত যদি বাংলাদেশের জনগণকে প্রাধান্য না দিয়ে, ভারত যদি তার সেই কলোনি রক্ষা, ভারত যদি তার সেই স্বার্থ রক্ষার জন্য ভারত যদি চেষ্টা করে, তাহলে বাংলাদেশের যে দেশপ্রেমিক সাধারণ মানুষ আছে এরা কিন্তু মেনে নেবে না। আর আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে 1971 সালে পাকিস্তানি বাহিনী কিন্তু বুঝতে পেরেছে ব্যাপারটা। তারা যদি ঘুমান্ত এই বাঙালির উপরে যদি খুঁচাখুচি না করতো, গুলি না চালাতো, তাহলে কিন্তু পাকিস্তান ব্যাপারটা বুঝতে পারতো না। তো ভারতও ব্যাপারটা আসলে বুঝতে পারছে না। ভারত বুঝতে পারবে যদি ভারত কোন রকম, ভারত আসলে এখন মোদি যেটা করছে, মোদি একটা আছে বিষধর সাপ নিয়ে সে খেলা করছে। এবং এই সাপ যদি একবার যদি সবল দেয়, তাহলে ভারতে কিন্তু তছনছ হয়ে যাবে, পশ্চিম বাংলা তছনছ হয়ে যাবে। এখানে বিজেপির গেমটা দেখেন, বিজেপির গেমটা আছে যে বিজেপি যে গেমটা চালাচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী সরকার। আচ্ছা, এখন এই মৌলবাদী সরকার নিয়ে যে যত বেশি অপপ্রচার চালাতে পারবে, যে যত বেশি কঠোর অবস্থানে যেতে পারবে, তার ভোট বেশি হবে। সামনে কিন্তু প্রাদেশিক নির্বাচন। আর একটা বিষয় আছে, যদি এখানেও মোদি ফেল করে, তাহলে মোদির আর একটা গেম আছে, সেটা আছে যে বাংলাদেশের সাথে যদি পশ্চিমবাংলার সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়, তাহলে কিন্তু পশ্চিমবাংলার অর্থনীতি আপনার দুর্বল হয়ে যাবে। সেটাও কিন্তু বিজেপি নিতে পারবে। তো যাই হোক, এখন রাত অনেক হয়ে গেছে, তো আমি দীর্ঘ আলোচনায় না যাই। তো আমি মনে করি যে ভারতের শুভবুদ্ধির উদয় হবে, যে ভারত তার প্রতিবেশী যে দেশ, তার দ্বিতীয় বৃহত্তম রপ্তানি যে দেশ, এই দেশটাকে সে, এই দেশের জনগণের সাথে সে কাজ করবে। এর বাইরে গিয়ে যদি সে হাসিনার সাথে কাজ করতে যায় বা কোনো দলের সাথে কাজ করতে যায়, তাহলে বাংলাদেশে যে বিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণ থেকে সেভেন সিস্টার, সেই বিস্ফোরণ থেকে ভারতের কোনো কিছু রক্ষা পাবে না।